হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সকাল সকাল 30টা টাকা আম্মুর কাছ থেকে নিয়ে বের হলাম। আব্বু অনেক কষ্ট পাচ্ছে বুঝতে পারছি, বাট কিছু করার নেই। আজকে ভার্সিটিতে আমার পরীক্ষা, তাই তাড়াতাড়ি করে বাস স্টেশনে বাসের জন্য দাঁড়িয়ে গেলাম। অনেকক্ষণ পরে বাস এলো, বাট বাসে জায়গা নেই যে দাঁড়িয়ে যাবো। অনেক কষ্ট করে বাসের ভিতরে ঢুকলাম। 10 মিনিট পর ভার্সিটিতে চলে আসলাম। আমি নেমে গেলাম, বাসা থেকে না খেয়ে চলে আসলাম। হাতে আছে 20 টাকা, বাসায় যেতে লাগবে 10 টাকা। আমার কাছে 10 টাকা থাকবে, ওই 10 টাকা দিয়ে আমি একটি রুটি কিনে খেতে পারবো। দোকান থেকে একটি রুটি কিনলাম আর খেলাম, সাথে 1 গ্লাস পানি খেলাম আর দোকানদারকে 10 টাকা দিলাম। তখন দোকানদার বলল, মামা 12 টাকা দেন, 10 টাকা না। মামা রুটি 10 টাকা না? মামা রুটি 10 টাকা, সাথে 1 গ্লাস পানি 2 টাকা। মামা 2 টাকা পরে দিই, আমার কাছে যেই টাকা আছে সেই টাকা দিয়ে বাস ভাড়া দিয়ে বাসায় যেতে হবে। ঠিক আছে মামা, আপনি 2 টাকা পরেই দিয়ে। আমি ভার্সিটির ভিতরে চলে গেলাম, গিয়ে সোজা আমার সিট খুঁজতে লাগলাম। পেয়েও গেলাম। আমি গিয়ে আমার সিটে বসে পড়লাম। সবাই চলে আসলো, কিন্তু আমার পাশে যে লোকটা বসবে সে এখনো আসেনি। স্যারও চলে আসলো। যেই খাতা দিতে যাবে তখনই একটা মেয়ে এসে হাজির। সবাই ওই মেয়ের দিকে। হ্যাঁ, দেখতে ঠিক পরীর মতো সুন্দর, বাট এই মেয়ে এখানে কেন? কখনো তো দেখি নাই এই মেয়েকে আমাদের ভার্সিটিতে। তখনই স্যার বলল, আরে আদিবা, ভিতরে আসো। আর সবাই শোনো, ওর নাম আদিবা। আজ থেকে ও এখানেই পরীক্ষা দিবে, তোমাদের সাথে পড়বে। তুমি গিয়ে তোমার সিটে বসো। মেয়েটা আমার সাথে বসলো। আমার সাথে বসতে তার একটু সমস্যা হচ্ছে, তা আমি বুঝতে পারছি, কারণ আমার কাপড়গুলো পুরানো টাইপের। তাই আমি মেয়েটাকে বললাম, হাই, আমি আবির আহমেদ আদি। মেয়েটা ভাব নিয়ে কোনো কথা বলে না। তখন বুঝলাম মেয়েটা বড় লোকের দোলানি। স্যার খাতা দেওয়া শুরু করলো, সাথে প্রশ্নও। সবাই লিখতে শুরু করলো। আমি আমার মতো করে লিখছি। সবাই এক্সট্রা পেজ নিচ্ছে, আমি শুধু তাকিয়ে তাকিয়ে ভাবছি কি এমন লিখছে যে তাদের এত এক্সট্রা পেপার লাগে। আমার তো আরও অনেক পৃষ্ঠা বাকি আছে। দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল। একেবারে ঠিক সময় মতো লিখে শেষ করলাম। খাতা জমা দিয়ে বের হয়ে আসলাম। সবাই বের হয়ে বন্ধুদের সাথে কথা বলতে লাগলো, বাট আমি বলতে পারছি না, কারণ আমার কোনো বন্ধু নেই। আমার পোশাক দেখে কেউ আমাকে বন্ধু বানাতে চায় না, আর আমিও কারো বন্ধু হতে চাই না। বাসায় আসার জন্য বাসে উঠলাম। 10 মিনিট পর আমাকে বাসার সামনে নামিয়ে দিল। আমি বাসায় ঢুকি, তখনই আমার কলিজার টুকরো এসে হাজির। ভাইয়া ভাইয়া, আমার চকলেট কই? সরি কলিজা, আনতে মনে নাই, কালকে আনবো কেমন? আমার কাছে টাকাও শেষ হয়ে গেছিল, যার কারণে চকলেট আনতে পারি নাই। আমি প্রতিদিন ভার্সিটি থেকে আসার সময় চকলেট নিয়ে আসি। আর আমার বোনের নাম মারিয়া। মারিয়া আচ্ছা বলে চলে গেল। ওই পাগলি, রাগ করিস কেন? বললাম তো মনে নাই। তখন আম্মু বলল, আদি, ফ্রেশ হয়ে খেতে আয়, আমি ভাত বাড়ছি। মারিয়া, এখানে আয়। আচ্ছা আম্মু। এটা বলে আমি উপরে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি টেবিলে আব্বু বসে আছে, তাই আমি আবার চলে গেলাম উপরে। আম্মু আর মারিয়া অনেকবার ডেকেছে খাবার টেবিলে খাবার জন্য, বাট আমি চলে গেলাম আমার রুমে। কিছুক্ষণ পর আম্মু আর মারিয়া খাবার নিয়ে আমার রুমে আসলো, আর এসেই আম্মু বলতে লাগলো, আর কত কষ্ট দিবি তোর বুড়ো বাপটাকে? সে অনেক কষ্ট পাইছে। তো আমি কি করবো সে কষ্ট পাইলে? তুই কি করবি মানে? তোর বাপের সাথে আজ থেকে 4 বছর হলো কথা বলিস না। একটু কথা বললে কি হয়? সে না হয় একটু ভুল করে ফেলেছে, তাই বলে তুই তার একমাত্র ছেলে হয়ে কথা বলবি না? তার দেওয়া কোনো গাড়ি বা পোশাক নিচ্ছিস না, সবসময় পুরানো পোশাক পরে ভার্সিটিতে যাস, তাও আবার লোকাল বাসে করে। কর, বাপের অনেক কষ্ট পাই। কার জন্য সে এত টাকা ইনকাম করে বল? আমি কি তাকে বলেছি যে আমার টাকা লাগবে বা আমার জন্য ইনকাম করতে? আমি তো তাকে কিছু বলি নাই। আর আমি তো এই বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলাম, তোমার আর মারিয়ার জন্য যেতে পারি নাই। তোমার অনুরোধটা আমি ফেলতে পারিনি। আম্মু কি সব বলে আগের কথা? আগেই ভাইয়াকে খাবার দাও তো। আম্মু আমাকে খাবার দিল। আমি চুপচাপ করে খাবার খেয়ে বাসা থেকে বের হলাম। মাঠে গেলাম খেলতে। অনেকদিন পর আমাকে দেখে এলাকার ছোট ভাইয়েরা অনেক খুশি হলো। আমাকে মাঠে দেখে সবাই আমার কাছে এসে বলতে লাগলো, ভাই অনেকদিন পর আপনি মাঠে আসলেন। আমি বললাম, তাহলে আমি চলে যাই। আসলে আমাকে সবাই সম্মান করে আব্বুর জন্য।
আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আবির আহমেদ আদি। আদি গ্রুপ অফ কোম্পানির মালিক। আব্বু হলো দেশের 10 জন ধনীদের মধ্যে একজন। আর একটা ছোট বোন আছে, নাম মারিয়া। আপনারা তো জানেন আমি আমার বোনকে খুব ভালোবাসি। আর আমার মা বাসায় থাকে, আমাদের জন্য মজার মজার খাবার বানায়। আমাদের বাসায় সবাই ঢুকতে পারে না। মেন গেটে একটা লক আছে, যা চোখের রেটিনা বা আঙ্গুলের ফিঙ্গারের দ্বারা খুলতে হয়, বা দারোয়ানের মাধ্যমে খুলতে হয়। কারণ আব্বুর অনেক শত্রু আছে, যদি কখনো আমাদের ক্ষতি করে, তাই এই রকম ব্যবস্থা। মাঠে সবার সাথে অনেকক্ষণ ক্রিকেট খেললাম, খুব ভালো লাগলো। সন্ধ্যার সময় বাসায় গেলাম, গিয়ে হাত মুখ ধুয়ে পড়ার টেবিলে বসলাম। অনেকক্ষণ পড়লাম। পরে আম্মু 1 গ্লাস দুধ ও হালকা নাস্তা দিয়ে গেল, আমি সেগুলো খেলাম। পরে আবার পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 11টা বেজে গেল। আম্মু এসে আমাকে তুলে খাবারের টেবিলে নিয়ে গেল খাবার খেতে। আমি হাত ধুয়ে খেতে বসলাম। আম্মু আমাকে খাবার বেড়ে দিল। আমি খাবার খেয়ে আবারও পড়ার টেবিলে গেলাম। পড়তে পড়তে পড়ার টেবিলেই ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে বের হয়ে গেলাম বাস স্ট্যান্ডে। কিন্তু আজকে আর বাস আসছেই না। কি করা যায়? দেখলাম একটা গাড়ি আসছে, আমি সিগন্যাল দিলাম। গাড়িটা থামলে আমি বললাম যে আমাকে একটু লিফট দেওয়ার জন্য। কোনো বাস পাওয়া যাচ্ছে না, আমার পরীক্ষা চলিতেছে ভার্সিটিতে। তখন ড্রাইভার বলল, আসলে ভাই আমি তো ড্রাইভার, আমাকে বলা হয়েছে ম্যাডাম ছাড়া আর কেউ যেন গাড়িতে না ওঠে। পিছনে ম্যাডাম আছে, আপনি বলে দেখতে পারেন। ম্যাডামের কাছে যায়, গিয়ে দেখি এ কি, এ তো আদিবা। আমি বললাম, প্লিজ একটু লিফট দেন, বাস পাওয়া যাচ্ছে না। ড্রাইভার, আপু তোমাকে কি বলছে? ছোট লোকদের কথা শোনার জন্য গাড়ি দাঁড় করাইতে বলছে। আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেল। তখন আমি বললাম, শালি মনে হয় না আমার আব্বুর থেকে বেশি বড় লোক হবি? অত ভাব তোদের বলেই রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। দেখলাম একটি বাস আসলো, জায়গা নেই। আমি সাথে সাথেই দৌড়িয়ে উঠে পড়লাম। 10 মিনিট পর ভার্সিটির সামনে নামলাম। রুটির দোকানে গিয়ে আগে 2 টাকা দিলাম, তারপর ভার্সিটির ভিতরে গেলাম। গিয়ে দেখি সবাই লিখছে। পরীক্ষায় 5 মিনিট আগেই শুরু হয়ে গেছে। আমি ভিতরে গেলাম। স্যার বলে, তুমি আসতে তো দেরি করলে কেন? আদিবার দিকে একটু আর চোখে তাকালাম আর বললাম, বাস সময় মতো পাই নাই। ও, কাল থেকে একটু আগে বাহির হবা, তাহলে সময় মতো বাস পেয়ে যাবে। আমি বললাম, জি স্যার। বলেই লিখতে শুরু করলাম। শুধু ফারুক স্যারই আমার সাথে একটু ভালো মতো কথা বলে, আর বাকি সব স্যার চিন্তা করে আমি কিভাবে এই ভার্সিটিতে চান্স পেলাম। যাই হোক, আগে পরীক্ষা দিতে হবে। আমার হাতে সময় আছে মাত্র 2 ঘন্টা। আমি প্রশ্নটা দেখলাম, সবগুলোই কমন। আমি লিখতে শুরু করলাম। অনেকক্ষণ লেখার পর হঠাৎ মনে হলো আমাকে কেউ কলম দিয়ে খোঁচা দিচ্ছে। তাকিয়ে দেখি আদিবা। হাই, আমি আদিবা। আমি কিছু না বলে চুপ করে লিখতে থাকলাম। সে আবারও খোঁচা দিল। কি সমস্যা? 7 নম্বর প্রশ্নের উত্তরটা একটু দেখাবেন? আমি কিছু বলতে যাব, তার আগে আদিবা থামিয়ে দিল। আমি দেখেছি আপনি লিখেছেন। আমিও ভাব নিয়ে বললাম, সরি, এখন দেখানোর সময় নেই। এমনিতেই 10 মিনিট লেট, তাও আপনি চাইলে আমাকে একটু হেল্প করতে পারতেন, তা আপনি করেন নাই, তাই আমিও করব না। আমি আমার মতো করে লিখতে থাকলাম, আর আদিবা গাল ফুলিয়ে বসে আছে। নির্ধারিত সময়ে পরীক্ষা শেষ হলে আমি হল থেকে বের হলাম। দেখলাম আদিবার আগে গাল ফুলিয়ে আগুন হয়ে গেছে। আমি সামনের দিকে হাঁটা দেব, তখন আদিবা আমাকে ডাক দেয় আর বলতে থাকে, তুই আমার সাথে এমন করলি কেন? কি করেছি আপনার সাথে? আমাকে একটু দেখালে তোর কি হতো? আপনাকে দেখালে তখন আমার খাতাটা নিয়ে নিত স্যার, তখন আমার কি হতো? আর আমার আসতে 10 মিনিট লেট হয়েছে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? ধ্যাত, আমি চললাম। আবার ডাকলো আদিবা। এই ফকিন্নির বাচ্চা, তোকে আমি যেতে বলেছি? কথাটা শুনেই আমি রাগকে কন্ট্রোল করতে পারি নাই, তাই সাথে সাথে গালে 2টা বসিয়ে দিলাম। ফকিন্নির বাচ্চা, তোর সাহস কত বড়, তুই আমাকে থাপ্পড় মারলি? আবারও 2টা বসিয়ে দিলাম। চুপ, একেবারে চুপ। আর একবার বললে তোর খবর আছে। অক্কিনীর বাচ্চা কে? আদিবা গালে হাত ধরে। কেন, তোর পোশাক দেখলেই তো বোঝা যায় তুই কোন ফ্যামিলির ছেলে। পোশাক দিয়ে কেউ কাউকে বিচার করতে পারে না। কার মধ্যে কি আছে সেটা কেউ জানে না। তুই আমাকে মারার সাহস কোথায় পেলি? আমি এক্ষুনি প্রিন্সিপাল স্যারের কাছে যাব। দেখ তোর কি হাল করি। আর প্রিন্সিপাল আমার আব্বার বন্ধু।
মেয়েদের একটাই স্বভাব, কোনো কিছুতে না পারলে অন্যের ক্ষমতা দেখায়, পারলে নিজের যোগ্যতায় কিছু করে দেখা। একে আমি আমার যোগ্যতা দিয়েই প্রতিশোধ নিব। যা। আমি চলে আসলাম ভার্সিটি থেকে। আজকে ছোট বোনের জন্য চকোলেট নিতে হবে, তাই আজকে বাসে না গিয়ে হেঁটে বাসায় আসলাম। ছোট বোনের চকোলেট নিয়ে আমি বাসায় এসে কলিং বেল বাজাতেই ছোট বোন দরজা খুলে দিল। আমি মারিয়ার হাতে একটি চকলেট দিয়ে আমার রুমে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখলাম আম্মু আমার জন্য খাবার বেড়ে রেখেছে। তারপর সবাই একসাথে খাবার খেলাম। বাট মারিয়ার মন খারাপ। আমি জিজ্ঞেস করলাম, কিরে তোর মন খারাপ কেন? ভাইয়া কাল থেকে তুই আমাকে স্কুল থেকে নিয়ে আসতে পারবি? আচ্ছা তা নয় করব, কিন্তু সমস্যাটা কি সেটা তো বলবি। মারিয়া এবার 10ম শ্রেণীতে পড়ে। ভাইয়া স্কুলের সামনে কিছু বখাটে ছেলে আছে, আমাকে বাজে বাজে কথা বলে। আমার রাগটা আরো বেড়ে গেল। আচ্ছা তুই আমাকে একটু দেখিয়ে দিস তো কারা এই ছেলে পেলে। এখন গিয়ে ঘুমা যা। আমি রুমে চলে আসলাম। রাগে মাথা গরম হয়ে আছে। আমি মারিয়ার এক ফ্রেন্ডের ভাইকে ফোন দিলাম, দিয়ে বললাম যে তার ছোট ভাই তানিমকে ফোনটা যেন দেয়। সে তার ভাইকে ফোন দেয়। আমি জানতে চাইছিলাম ছেলেগুলো কারা। তারপর সে বলে। আমি সাথে সাথে পিস্তল নিয়ে বের হলাম বাসা থেকে। আমার লাইসেন্স করা পিস্তল আছে, আব্বু আমার সুরক্ষার জন্য এটা আমাকে দিয়েছে। আমি সোজা চলে গেলাম স্কুলের সামনে। গিয়ে দেখি ওরা বসে আছে। দেখে রাগে 2-3টা বুলেট ছাড়লাম। সবাই ভয়ে চুপ হয়ে দাঁড়িয়ে গেল। একটা লম্বা চুলওয়ালা ছেলে সে চিল্লাচিল্লি শুরু করতেই আমি তার পায়ে গুলি করি। সাথে সাথেই সে নিচে পড়ে গেছে। সবাই জিজ্ঞেস করে আমি কেন গুলি করেছি। আমি কোনো কথা না বলে সবগুলোকে ইচ্ছা মতো মারলাম। এক একটার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তারপরেও একই কথা বলছে কেন তাদের মারছি, বাট কেউ ভয়ে জোরে কথা বলতে পারছে না। আমি বললাম, চুপ, তোরা আমার বোনকে খারাপ নজরে দেখছিস, আজকে তোদের মাস্তানি করা একেবারে বের করে দেবো বলে ওদের হাতে ও মুখে ইচ্ছা মতো মারতে থাকলাম। তখনই পুলিশ আসে। এই ছেলে, কে তুমি? এদেরকে মারছো কেন? তুমি আর পিস্তল কোথায় পেলে? স্যার, আমাদের বাঁচান, এই ছেলে আমাদেরকে মেরে ফেলবে। ওদেরকে মেরে ফেলবো দেখে আরো 2-3টা লাথি মারলাম। রাগ আমার কমছে না। এই ছেলে, ঠান্ডা হও। আর কি হয়েছে আমাকে বলো। পিস্তলটা আমাকে দাও। তোমার পরিচয় বলো, না হলে তোমার বিরুদ্ধে মাস্তানি করার জন্য মামলা করা হবে। আবির আহমেদ আদি। বাবার নাম বললাম, তাতে পুলিশ বুঝতে পারছে। আর বললাম ওরা আজকে আমার বোনকে ইপটিজিং করেছে। শুধু আমার বোনকে না, ওরা আরও অনেকের বোনের সাথে এমন করে। পুলিশ আমার আব্বুকে কল দেয় আর আমার সম্পর্কে বলে। তারপরে আরও অনেক কথা বলে রেখে দেয়। তারপর পুলিশ বলে, এই ছেলেগুলোর বেঁচে থাকার কোনো মানেই নাই। শালাগুলোকে রাস্তার মধ্যে মেরে ফেলা উচিত ছিল। আজকের পর থেকে এইখানে কোনো ইপটিজিং হবে না। এইখানে 2জন পুলিশ থাকবে সব সময়। আর তুমি তোমার পিস্তলটা নিয়ে বাসায় যাও। আর স্যারকে কিছু বলবে না। স্যারকে কিছু বললে আমার চাকরিটা নাও থাকতে পারে। ওকে, আমি আব্বুকে কিছু বলবো না। বাট নেক্সট টাইমে কোনো মেয়ে যদি ইপটিজিং এর শিকার হয় তাহলে এর পরিণতি অনেক খারাপ হবে। এটা বলে চলে আসলাম বাসায়। সোজা রুমে চলে গেলাম, ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পর আব্বু বাসায় আসলো। এসেই আম্মুর সাথে চিল্লাচিল্লি শুরু করলো। কিছুক্ষণ পর আম্মু আসলো আমার রুমে। এসেই বলল, আদি নিচে আয়, তোর আব্বু তোর সাথে কথা বলবে। কি করেছিস তুই? নিচে গেলাম। সাথে সাথে আব্বু আমাকে 2টা চড় মারলো আমার গালে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। আব্বু বলতে থাকে, মাস্তান হয়েছে না? আমাকে তো খুনির বাবা বলবে যখন আমি রাস্তা দিয়ে বের হমু। কেন মারামারি করছো? খুনির বাবা বললে কষ্ট হবে। যদি রাস্তার লোকেরা বলে ওই যে ধর্ষিতার বাবা যাচ্ছে, তখন কেমন হবে? আমি যাদের মেরেছি তারা 2 ঘন্টা আগে মারিয়ার সাথে অনেক নোংরা নোংরা কথা বলেছে। আরও অনেক খারাপ খারাপ ভাষায় কথা বলেছে। আর যখন মারিয়া তার ভাইকে বলে কিছু করতে, তখন তার মাথাটাকে ঠিক থাকে? তখন রাগটা কেমন হয়? আমি তো তাদের মেরে ফেলতে চেয়েছিলাম, পুলিশ এসে বাঁচিয়ে দিল। আব্বু চুপ হয়ে গেছে, সোফাতে বসে পড়লো আর মারিয়াকে ডাক দিল। মারিয়া, আদি যা বলছে তা কি সত্যি? জি আব্বু। আমি চলে আসলাম আমার রুমে। মাথাটা ঠান্ডা ঠান্ডা লাগছে। ফোনটা বের করে ফেসবুকে ঢুকলাম ছদ্মনাম আইডিতে, তাই কেউ খুঁজে পায় না। মাঝে মাঝে ফেসবুক চালাই, ভালো লাগে তাই। চোখে হালকা ঘুম আসলো, তাই ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে পড়ার টেবিলে বসলাম পড়ার জন্য। অনেকক্ষণ পড়ার পরে আম্মু ডাকলো খাবার জন্য। আমি নিচে গেলাম। খাবার জন্য দেখলাম আব্বু বসে আছে টেবিলে। আমি আবার উপরে আসতে যাবো, তখন এই আম্মু ডেকে বলল, আদি, তোর আব্বু কি যেন বলবে তোকে, তাই তোকে ডেকে এনেছি।
আম্মুর কথা শুনে কিছু না বলে মারিয়ার পাশে চেয়ার টেনে বসে পড়লাম। আম্মু খাবার বেড়ে দিল, সবাই খাচ্ছি। হঠাৎ করে আব্বু বলে, আমি ঠিক করেছি, মারিয়ার জন্য পাত্র দেখবো। আমি মারিয়ার দিকে তাকালাম, দেখলাম মারিয়া রাজি না। তাই আমি বললাম যে এখন মারিয়ার বিয়ে দেওয়ার দরকার নেই, মারিয়া আগে এসএসসি পরীক্ষা দিবে, তারপর ভাবা যাবে। তার আগে মারিয়ার বিয়ের কথা যেন না ওঠে। আমার সোজা কথা বলে আমি উপরে চলে আসলাম। পড়তে ভালো লাগছে না, তাই ঘুমের দেশে পাড়ি জমালাম। রাতে মধুর একটা স্বপ্ন দেখলাম। হঠাৎ কেউ এসে আমাকে ডাকতে থাকে, আর আমার স্বপ্নের 12টা বাজিয়ে দিল। দেখলাম মারিয়া। বললাম, কি কি সমস্যা রাগ দেখিয়ে? ভার্সিটিতে যাবি না তুই? জামু তো, মাত্র শুইলাম আর এরই মধ্যে তুই চিল্লাচিল্লি শুরু করে দিলি। কি গাঁজা খেয়ে ঘুমাস না কি? এখন বাজে 9টা, সময় আছে 1 ঘন্টা হাতে তোর। এখন দেখ তুই কি করবি। কি, তুই আরো আগে ডাকবি না? এটা বলে আমি এক দৌড়ে বাথরুমে চলে গেলাম। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এসে দেখলাম মারিয়া রুমের সব কাজ করেছে। আমি তাড়াতাড়ি করে শার্ট প্যান্ট পরলাম আর রুম থেকে বের হলাম। নিচে এসে হালকা কিছু খেয়ে আম্মুর কাছ থেকে 30 টাকা নিয়ে বের হলাম বাসা থেকে। বাস স্টেশনে গিয়ে দাঁড়ালাম, বাস চলে আসলো। আমি গিয়ে ভিতরে দেখি সিট খালি আছে। আমি গিয়ে সিটে বসলাম। 10 মিনিটের মধ্যে ভার্সিটি এসে গেলাম। যখনই আমি ভার্সিটি ঢুকতে যাবো, তখনই একটি ছেলে এসে বলতে লাগলো, এই ছেলে, তারা তুই আজকে পরীক্ষা দিতে পারবি না। দেখলাম লোকটার পিছনে কিছু লোক আছে, দেখে মনে হয় মাস্তান হবে। আমি বললাম, কেন, কি করেছি আমি? তুই কিছু করিস নাই, বাট তুই ভার্সিটিতে যেতে পারবি না। পরীক্ষা দেওয়া লাগবে না তোর, তুই বরং বাসায় চলে যা। না বড় ভাই, আমি পরীক্ষা দেব। আপনারা যদি এমন করেন তাহলে আমি পুলিশ ডাকবো। আমাকে পুলিশের ভয় দেখাস না। এই নে, পুলিশকে ফোন দেন। আমার হাতে মোবাইলটা দিয়ে ফোনটা হাতে নিলাম। দেখলাম আদিবাকে হাসতে হাসতে ভার্সিটির ভিতরে চলে গেল। তার মানে আদিবা এই ছেলেগুলোকে পাঠিয়েছে। আমি ওদের ফোনটা হাতে দিয়ে আমার ফোনটা দিয়ে কল দিলাম ডিআইজিকে, আর সব খুলে বলি যে আমাকে কিছু লোক ভার্সিটি ঢুকতে দেয় না। তখনই ডিআইজি আঙ্কেল বলে, ওই থানার পুলিশ পাঠিয়ে দিচ্ছি আমি, তোমার কোনো সমস্যা হবে না। ডিআইজি হলো আমার বাবার বন্ধু। আমি বললাম, ওকে আঙ্কেল, তাড়াতাড়ি পাঠিয়ে দেন, আমার পরীক্ষার সময় কম। আঙ্কেল বলে, ওকে। অন্যদিকে ছেলেগুলো হাসছে, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। 7 মিনিট পর পুলিশ আসে, এসে জিজ্ঞেস করে আমি আবির আহমেদ আদি নাকি। আমি বললাম, জি। ওরা আমাকে ভার্সিটিতে ঢুকতে দেয় না। তখন পিছন থেকে একটা লোক পুলিশকে বলে, আরে স্যার, আপনি কেন এসেছেন? আর এসেই যখন পড়েছেন তখন ওকে নিয়ে যান, আর নিয়ে একটা মামলা দিয়ে 5 বছরের জন্য জেলে ঢুকিয়ে দেন। সাথে সাথে পুলিশ ওই লোকগুলোকে একটা থাপ্পড় মারে আর সবাইকে গাড়িতে তোলে। তখন একজন বলছে, ওসি, তুই জানিস তুই কাকে নিচ্ছিস? আর ওই ছেলে, আমি 1 ঘন্টার মধ্যে বাইরে আসবো। আমার পাওয়ার সম্পর্কে ধারণা নাই তোর? তখন পুলিশ বলে, তোর নিজেরও ধারণা নাই তুই আজকে কত বড় ভুল করছস। তুই 1 ঘন্টা না, তুই মনে হয় 1 বছরও বের হতে পারবি। আমাদেরকে সরাসরি ডিআইজি পাঠিয়েছে। আর এই ছেলে কোনো সাধারণ ছেলে মনে হয় না, ওদের অনেক পাওয়ার আছে মনে হয়। তোরা এখন হাড়ে হাড়ে টের পাবে জেল কি জিনিস। আমি চলে আসলাম ভার্সিটিতে। সময় কম বলে সময় আছে 1 মিনিট। তাড়াতাড়ি করে আমি পরীক্ষার হলে ঢুকলাম। আমাকে দেখে আদিবা খুশি হয়নি। এত দেরি কেন হলো তোমার? স্যার, আসার সময় কিছু ফকির আর একটা ফকিরনির সাথে দেখা। ফকিরগুলোকে নিজ দায়িত্বে তাদের ঠিক জায়গা মতো পাঠিয়ে দিয়ে এসেছি, কিন্তু ফকিরনিটাকে পারলাম না। তার স্বভাবটা ছিল ডাস্টবিনের ময়লা খাওয়া। একটু আর চোখে তাকালাম আদিবার দিকে, দেখলাম লুচির মতো ফুলছে। সময় হয়েছে, সবাই সোজা হও। বলেই প্রশ্ন ও খাতা দিয়ে দিল। সবাই প্রশ্ন পেয়ে খুশি, সবাই লিখছে, আমিও লিখছি। দেখলাম আদিবা গাল ফুলিয়ে বসে আছে আর উকি মারছে আমার খাতার দিকে। আমি দেখে না দেখার ভান করে লিখছি। আদিবা কিছুক্ষণ এদিক এদিক করে লেখা শুরু করলো। তাকিয়ে তাকিয়ে দেখতে থাকলাম আদিবার দিকে। এত সুন্দর নিষ্পাপ একটা মেয়ে, এত বেশি অহংকার, দেখলে কেমন কেমন লাগে। যাই হোক, আবারও লেখা শুরু করলাম। সময়ের আগে পরীক্ষা শেষ করলাম, কিন্তু আদিবা পারে নাই। আদিবার মন খারাপ হয়ে আছে। কি করার আছে, পরীক্ষার সবগুলো উত্তর দিতে পারে নাই। আর আদিবার জন্য ভার্সিটির অনেক ছেলেই পাগল। আদিবা দেখতে যেমন, তার চেহারাটাও ঠিক তেমন, একটা মায়া মায়া ভাব আছে। আমি পরীক্ষা রুম থেকে বের হয়ে মাঠে আসলাম। এক কোণে দাঁড়িয়ে আছি, আর আদিবা দাঁড়িয়ে আছে অনেকগুলো ফ্রেন্ডের সাথে। কারণ আদিবার মতো ওরাও অনেক বড় লোক, আর আমি নর্মাল পোশাক পরি বলে আমার কোনো বন্ধু নাই। আর আমি কাউকে বন্ধু বানাতেও চাই না।
আমার বন্ধু একজনই ছিল, আকাশ। আকাশ হলো আমার একমাত্র বন্ধু, যাকে আব্বু অনেক অপমান করে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছে। সেই কারণে আমি বাসা থেকে চলে যেতে চাই, কিন্তু আম্মু মারিয়ার জন্য পারিনি। কিন্তু সেই দিন থেকে আব্বুর সাথে কথা বলা বন্ধ করে দিই। হঠাৎ করে আদিবা আমার সামনে। কি রে ছোট লোকের বাচ্চা, তোকে আজকে মার দিল আমার লোকেরা, আর তুই পরীক্ষার হলে আসলি কি করে? মার না, সেই লেভেলের মার, বাট আমার ওপর না, ওদের ওপর হচ্ছে। কি হক্কিনি মার্কা মাস্তান আনিস, যা আমার কাছে চুলের মতো ফু দিলেই উড়ে যায়। তুই ছোট লোক বলেই তোর কোনো ফ্রেন্ড হয় না। দেখ আমার কত ফ্রেন্ড। তুই ঠিকই বলেছিস, বাট আমার তো মনে হয় তুই আমার থেকেও ছোট্ট লোক। এটা বলেই চলে আসলাম। আদিবা অনেকবার ডেকেছে ছোট লোককে। আমি রাস্তায় চলে আসলাম, আসতেই বাস পেয়ে গেলাম। বাসায় চলে আসলাম, এসে কলিং বেল বাজাতেই মারিয়া এসে দরজা খুলে দিল। আমি উপরে চলে গেলাম, গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম খাবার জন্য। এসে দেখি ও মা সব আমার পছন্দের খাবার রান্না করেছে, বিরিয়ানি। তাড়াতাড়ি করে প্লেটে বিরিয়ানি নিলাম। মারিয়া, আম্মু সবাই খেতে বসলাম। তারা এক প্লেট খেতে খেতে আমি 2 প্লেট মেরে দিলাম। তখন মারিয়া বলে, আম্মু, এই ছেলে তো রাক্ষস হয়ে গেছে। আমরা 1 প্লেট খেতে পারি না, আর সে 2 প্লেট মেরে দিচ্ছে। চুপ কর, আমার ছেলেটা না খেতে খেতে চিকন হয়ে গেছে। 2 প্লেট কেন আদি? বাবা তুই আরো 2 প্লেট খা। না আম্মু, আমি আর খামো না। তোমার ডাইনি মেয়েটাকে খাইয়ে খাইয়ে মোটা করো, পরে স্বামীর মার খেয়ে চিকন হবে, রাক্ষসী একটা। আমার খাওয়া দেখতে পারে না। আম্মু, তোমার মেয়েটাকে বাসা থেকে বিদায় করবা কবে? না না না, এত তাড়াতাড়ি আমি বিদায় হচ্ছি না। আগে তুই বিয়ে করবি, তারপর তোর বউয়ের সাথে আমি ঝগড়া করবো, তারপর বিদায় হবো, বুঝছস? আমি পাগল নাকি? তোর মতো ডাইনিকে বাসায় রেখে আমি বিয়ে করবো? না না, আমি এতটা পাগল না, রাক্ষসী। ওই থাম তোরা, কি শুরু করতেছিস? কি ঝগড়া শুরু করছি নাকি? তোমার মেয়ে তো শুরু করছে, বাট তাকে বলো বন্ধ করতে। ওকে বন্ধ করবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আবার কেন শর্ত? তার মানে তুই ইচ্ছা করে ঝগড়াটা শুরু করেছিস? কি শর্ত? আমাকে আজ বিকালে নিয়ে বের হতে হবে। আজকে অনেক ঘুরবো, অনেক, তাহলে ঝগড়া বন্ধ হবে, না হলে সারাদিন চলবে। আদি যা, আর কতদিন হলো মারিয়া বের হয় না। আর বিরিয়ানির কিন্তু মারিয়া রান্না করেছে তোর জন্য। এই কাহিনী না? আচ্ছা যা, আজকে তোকে নিয়ে ঘুরতে যাবো, এখন বিরক্ত করবি না, ওকে? এটা বলে রুমে চলে গেলাম। গিয়ে একটা ঘুম দিতে চাইলাম, হালকা চোখটা লেগে আসছে, তখন মারিয়া ডাকাডাকি শুরু করে দিল। ওই ভাইয়া উঠ না, আজকে না ঘুরতে যাবি? জামু তো। এখন কয়টা বাজে? 3টা বাজে। এই মেয়ের মাথাটা মনে হয় গেছে। এই রোদের মধ্যে কেউ ঘুরতে বের হয়? যাই, আমরা তো কাছে কোথাও যাচ্ছি না, আমরা দিয়া বাড়িতে যাবো। যেতেও সময় লাগবে, আবার আসতেও সময় লাগবে। কি আব্বু জানলে কি করবে জানিস? কুত্তা, তোকে এর জন্য আমি বিরিয়ানি রান্না করে খাইয়েছি। আমার বিরিয়ানির ফেরত দে, যাবো না তোর সাথে কোথাও। বিরিয়ানি কিভাবে দেবো? তুই এক কাজ কর, আমি বিরিয়ানি খেয়ে আসার পর বাথরুমে গিয়েছি, গিয়ে দেখ সেখানে পাস কিনা। রাগ তুললে কিন্তু পানি দেওয়া দেবো তোর শরীরে। ওকে, উঠছি, বাট তুই গিয়ে রেডি হ। এই বলে আমি বাথরুমে গেলাম, গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আম্মুর কাছ থেকে কিছু টাকা নিয়ে নিলাম। দেখলাম মারিয়া চলে এসেছে। আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে একটা সিএনজি নিয়ে চলে আসলাম দিয়া বাড়িতে। বাসা থেকে কোনো গাড়ি আনি নাই, কারণ আব্বুর কোনো কিছু আমি চাই না। আসলে জায়গাটা অনেক সুন্দর। মারিয়াকে নিয়ে হাঁটছি, হঠাৎ মারিয়া বলল, ভাইয়া ওই যে ফুচকার দোকান, আমি ফুচকা খামো, চল ভাইয়া। মারিয়াকে নিয়ে গেলাম ফুচকার দোকানে। মারিয়া একটা ফুচকার অর্ডার দিল। আমি ফুচকা খাই না। মারিয়া জানে, মারিয়া মাঝে মধ্যে একটা করে ফুচকা খাইয়ে দিতেছে। আসলে ভাই বোনের ভালোবাসা অন্যরকম হয়। সারাটা বিকেল মারিয়াকে সাথে নিয়ে হেঁটে হেঁটে পার করে দিলাম, কিন্তু পা ব্যথা শুরু করে দিল। তখন মারিয়াকে বললাম, চল এবার বাসায় যাই। বলে মারিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আব্বু সোফায় বসে আছে। আমাদেরকে দেখে আব্বু বলতে লাগলো, আমার এতগুলো গাড়ি কার জন্য কিনেছি? বেড়াতে গেলে বাসা থেকে একটা গাড়ি নিয়ে যেতে পারলে না? কাদের জন্য আমি টাকা কামাই করি? আপনাকে কেউ বলে নাই যে আমাদের টাকা লাগবে? আপনার টাকা আপনার কাছেই রাখেন। বলে রুমে চলে আসলাম। আর আব্বু চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। আমি ফ্রেশ হয়ে পড়ার টেবিলে বসলাম। তখনই আম্মু রুমে এসে বলে, কি দরকার ছিল এত দেরি করে আসার? এখন তোর বাপ চিল্লাচিল্লি শুরু করেছে। তখন আমি আম্মুকে বললাম, এখন আমি পড়মু, তুমি যাও। বলে আম্মুকে পাঠিয়ে দিলাম, আর আমি পড়তে শুরু করলাম।
কালকে পরীক্ষা, হিসাব বিজ্ঞান, তাই ভালো করে পড়তে হবে। পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম। সকালবেলা কেউ একজন ধাক্কা দেয়, চেয়ে দেখি মারিয়া। ওই তোর না আজকে পরীক্ষা আছে, তুই এখনো ঘুমাস? পরীক্ষা তো আমার টেনশন, তোর কেন? টেনশন তো আমারই থাকবে, কারণ আমি চাই আমার ভাইয়া সব সময় ভার্সিটির 1 নম্বরে থাকবে, কখনো যেন 2 নম্বরে না আসে। এই কাহিনী না? আচ্ছা যা, দেখবি তো ভাই 1 নম্বরেই থাকবে। আচ্ছা যা, গিয়ে ফ্রেশ হয়ে আস, 8:40 বাজে, আমি তোর রুমটা একটু গুছিয়ে দিই। ওকে, আমি বাথরুমে চলে গেলাম। গোসল দিয়ে এসে দেখি মারিয়া রুটা গুছিয়ে বসে আছে। আমি রেডি হয়ে মারিয়াকে সঙ্গে নিয়ে একসাথে নিচে এলাম। গিয়ে নাস্তা করে আমি বের হলাম বাস স্টেশনে। বাস পেয়ে গেলাম, বাসে করে ভার্সিটি চলে আসলাম। আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম। মাঠের এক কোণায় দাঁড়িয়ে আছি আর ভাবছি আকাশের কথা। আকাশ থাকলে কত না ভালো হতো। হঠাৎ একটা কাশির শব্দ শুনলাম। পিছনে তাকিয়ে দেখি আদিবা আমার সামনে দাঁড়িয়ে আছে কিছু ফ্রেন্ড নিয়ে। আমি বললাম, সমস্যা কি আপনার? সমস্যা হইলি তুই। আচ্ছা বলতো, তুই কেমন করে এই ভার্সিটিতে ভর্তি হলি? তোর মতো ফকিরনিগুলো তো এই ভার্সিটিতে চান্স পাওয়ার কথা না। সেটা আপনি না জানলেও চলবে। আপনি আমার পিছনে পড়েছেন কেন? আর আপনি কি জানেন আমি ফকির না, কোটিপতির ছেলে? হতেও তো পারে। আমার বাবা 10 জনের মধ্যে একজন। ও মা, এই ছেলে বলে কি? ফকিরনির বাচ্চা। মানুষ রাতে স্বপ্ন দেখে, আর এই ফকিরনির বাচ্চা তো দেখি দিনেই স্বপ্ন দেখছে। আমার রাগ চেপে গেল মাথায়। এই মেয়ে শুধু আমাকে ফকিরনির বাচ্চা বলে। এটা শুনে আমি ক্লান্ত হয়ে গেছি। আজকে কিছু একটা করতে হবে। না, আর থাপ্পড় দেওয়া যাবে না। একবার যখন তার শিক্ষা হয় নাই, তার আর হবেও না। তাই মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম। তার ফ্রেন্ডের সামনে তার ঠোঁটে কিস দিয়ে দিলাম। আদিবা অনেক জোড়াজুড়ি করছে ছাড়ার জন্য, কিন্তু আমি শক্ত করে ধরে রেখেছি। 30 সেকেন্ড পরে ছেড়ে দিলাম আর বললাম, এখন কি করবি? এই ফকিরনির বাচ্চা তোকে দিয়েছে, এই তুই কি করবি? তোকে আমি দেখে নেব। যা যা, পারলে কিছু করে দেখাস। এই বলে চলে এলাম পরীক্ষার হলে। সময় আছে 10 মিনিট। একা একা বসে আছি। তখনই একটা মেয়ে এসে বলল, হাই, আমি জান্নাতুল ইসলাম ঈশা। আবির আহমেদ আদি। আমরা কি বন্ধু হতে পারি? না। কেন, কোনো সমস্যা? আদিবা আপনাকে আমার কাছে পাঠিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য, তাই না? আপনার কি তাই মনে হয়? আর আমি কারো হুকুমের চাকর না, ওকে আপনাকে বন্ধু হতে হবে না। ওকে ওকে, রেগে যাচ্ছেন কেন? আমরা এখন থেকে বন্ধু, ওকে? তাহলে তুই করে বলবি, আপনি করে না, ওকে? এর মধ্যে আদিবা তার বন্ধুদের নিয়ে আসলো। আমি জান্নাতুলকে বললাম, তুই গিয়ে তোর সিটে বস। তখনই আদিবা বলে, এই ফকিনি অনেক ফকিনির খবর রাখে। যে মেয়েকে ফকিন্নির ছেলে কিস খায়, সে যে কত বড় লোক তা আমার জানা আছে। আদিবা সাথে সাথে আমার শার্টের কলার ধরে ফেলে কিছু বলতে যাব, তখনই ছাড় চলে আসে। কি হচ্ছে সব? স্যার, এই ছোট লোকটা আমাকে তোমাকে কি করছে সে? আমাকে স্যার, আমি বলতে পারবো না। যদি বলতে না পারো তাহলে ওকে ছাড়া আর সোজা হয়ে যাও। আদিবা লক্ষ্মী মেয়ের মতো ছেড়ে দিল আর আমি সোজা হয়ে বসলাম। তখনই ছাড় সবাইকে উদ্দেশ্য করে বলল, এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ছোট লোক বড় লোক বলতে কিছু নাই। এখানে সবাই জ্ঞান অর্জন করতে এসেছি। তুমি বড় লোক বলে যে ছোট লোকের ঘৃণা করবা তা না, এখানে সবাই মিলেমিশে থাকবা। আর যেন কখনো আদির সাথে আদিবার ঝগড়া না দেখি। যদি দেখি তাহলে সত্যি সত্যি দুজনের জন্য কঠিন শাস্তি আছে, বলে দিলাম। আমি স্যারের কথা শুনে চুপ হয়ে গেলাম। আর এই বজ্জাত মেয়ের কাছ থেকে একটু দূরে দূরে থাকতে হবে। স্যার পরীক্ষার খাতার প্রশ্ন দিল। প্রশ্ন পেয়ে খুব ভালো লাগছে, কারণ আজকে আমার সব কমন পড়েছে। আমি মনোযোগ দিয়ে লেখা শুরু করলাম। হিসাব বিজ্ঞান। এই টাকা নিয়ে মাথা গরম করে পরীক্ষা দেওয়া যায় না, মাথা ঠান্ডা করে দিতে হয়। জাবেদা ছিল, তাই সহজে করে নিলাম। তারপরে নগদা, তাও করে নিলাম। তারপরে খতিয়ান, তাও করে নিলাম। বাট খতিয়ান করতে একটু সমস্যা হয়েছে। আমার পিছনে ছিল জান্নাতুল। তাকে জিজ্ঞাসা করলাম সবকিছু ঠিকঠাক করে দিয়েছে কি না। জান্নাতুল বলে, খতিয়ানে কাঁচা আমি জান্নাতুলকে খতিয়ানটা করার জন্য সাহায্য করলাম। এইভাবে সবগুলো উত্তর সুন্দরভাবে করে দিলাম। আর দেখলাম আদিবা কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, আর আমার দিকে আর চোখে তাকায়। চোখে চোখে পড়তেই দুজনে চোখ নামিয়ে নিলাম। স্যার যথাসময়ে সবার খাতা নিয়ে নিল। আমি বের হলাম পরীক্ষার হল থেকে। তখন জান্নাতুল বলে, আদি, মাঠে একটু দাঁড়া, আমি আসছি। আমি বললাম, ওকে, তুই আয়। বলে আমি মাঠের এক কোণায় দাঁড়িয়ে আছি। 2 মিনিট পর জান্নাতুল আসলো। আমরা দাঁড়িয়ে কথা বলছি। হঠাৎ করে আদিবা চলে আসলো।
সাথে তার ফ্রেন্ডরাও আছে। আদিবা বলে, দেখ দেখ, এক ফকিনি আরেক ফকিনি কাছে আসছে, দেখলে বমি আসে। বৌমিকে আমাকে দেখলেই আসে নাকি অন্য কোনো কাহিনী? পরে কিছু হলে দোষ পড়বে আমার উপর। কি করতে চাস তুই? ফকিন্নিকে আচ্ছা, অহংকার কিসের তোমার? তুমি দেখতে সুন্দরী, বাবার টাকা আছে অনেক, তোমার বাপের চেয়েও আমার আব্বুর টাকা কম না। আর একবার যদি মুখ দিয়ে ফকিন্নি শব্দটা বের হয় না, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, এই বলে দিলাম। সাথে সাথে আদিবা চুপ হয়ে গেল। জান্নাতুল, আমি গেলাম। ধারা এখানে, আর এই যে আপনারা এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান এখান থেকে। আরে কি দরকার ছিল ওই মেয়ের সাথে ঝগড়া করার? মেয়েটা একটু বেশি অহংকার করে আর তোকে ফকিনি ফকিনি বলে, তাই একটু বেশি রাগ হয়েছিল। আচ্ছা, তোর বাসায় কে কে আছে রে? আর থাকিস কোথায়? কেন রে, জেনে কি করবি? আরে বল না একটু শুনি। আব্বু, আম্মু, ছোট বোন আর আমি। তোর কে কে আছে? আম্মু, আব্বু আর আমি। কি করে আঙ্কেল? আদি গ্রুপের মেসেঞ্জার পদে আছে। তোর আব্বু কি করে? কাজ করে। তোর বাসা কোথায়? এই তো অমুক ঠিকানায়। তোর বাসা কোথায়? এই ঠিকানাতেই তো আমার বাসা। ভালো, এখন চল, বাসায় যেতে হবে। ওকে চল, আমি একটা রিক্সা নিচ্ছি, তোকে নামিয়ে দিয়ে আমি যাব, কেমন? এই না না, আমি একাই যেতে পারবো। তুই বরং ঠিকঠাক ভাবে বাসা যা, কেমন? ওকে, বাট তোর নাম্বারটা দে। 013****23। ওকে, এখন আমি আসি। এটা বলে জান্নাতুলের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। বাস আমার ভার্সিটির সামনেই দাঁড়িয়ে আছে। আমি বাসে করে বাসায় চলে আসি। কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিল। আমি বললাম, তুমি কেন আম্মু? মারিয়া কই? মারিয়া কি স্কুল থেকে আসে নাই? মারিয়া তো স্কুল থেকে এসে কখনই এসে পড়েছে, কিন্তু এসে তার রুমে মন খারাপ করে বসে আছে। কেন, কি হয়েছে ওর? কি জানি, কিছু বলছে না তো আমাকে। তুমি জানতে চাইবে না কি হয়েছে? দেখ, আমি যাচ্ছি ওর কাছে, তুমি খাবার সাজাও টেবিলে। এটা বলে মারিয়া রুমে গেলাম। গিয়ে দেখি মারিয়া চুপ করে খাটের কোনায় বসে আছে। আমি বললাম, কি হয়েছে আমার রাক্ষসী বোনটার? কেউ কি কিছু বলেছে নাকি? মারিয়া চুপ করে আছে। কি হয়েছে মারিয়া, আমাকে বল বোন আমার। মারিয়া আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আরে আরে, আমার বোন কাঁদে কেন? কে কি বলেছে বল আমাকে। তখন মারিয়া বলে, ভাইয়া, আজকে না সোহান নামে এক ছেলে আমাকে প্রপোজ করেছে। আমি রাজি হই নাই বলে বলেছে কালকে যদি স্কুলে যাই আর তার প্রপোজ গ্রহণ না করি তাহলে সে সবার সামনে আমাকে অপমান করবে। সোহানটা কে আমাকে একটু বল তো। আমাদের স্কুলের সভাপতির ছেলে, অনেক বখাটে। আচ্ছা, এর জন্য তোর মন খারাপ, তাই না? চল এখন খাবার খাম, তারপরে দেখছি কি করা যায়। তুই খাবার টেবিলে যা, আমি ফ্রেশ হয়ে আসছি। যাচ্ছি, তুই যা, কিন্তু আগে তো এটা বলে যা আমার চকলেটটা কই। চকলেট দেবো, তার আগে একটা হাসি দে, তারপর চকলেট দেবো। সবসময় কি হাসি আসে নাকি? কিন্তু চকলেটের জন্য হলেও জোর করে হাসি দিতে হচ্ছে। আমি সেটা জানি। তোর হাসিটা দেখলে আমার ভালো লাগে বোন। তুই সবসময় এরকম হাসি খুশি থাকবি। এই নে তোর চকলেট। ভাইয়া, আমি নিচে যাচ্ছি, তুই আয়। আসছি বলে আমি রুমে গেলাম। যেতেই একটা কল আসে ফোনে। আমি কলটা কেটে দিয়ে আমার এক বন্ধুকে কল দিলাম। তার বাসা মারিয়ার স্কুলের সাথে। আমি বললাম, বন্ধু, সোহানের সম্পর্কে একটু বল তো আমাকে। কেন, কি হয়েছে? তেমন কিছু না। সোহান একটা বখাটে ছেলে, শুধু মেয়েদের পিছনে ঘুরে আর প্রপোজ করে। রাজি না হলে সে মেয়েটির ইজ্জত হারাতে হয়। বাপের টাকা আর পুলিশের কারণে কেউ তার ক্ষতি করতে পারে না। ওকে বন্ধু, ধন্যবাদ তোকে। বাই, একটু বিজি আছি, পরে কথা বলবো বলেই কল কেটে দিলাম। বন্ধুর সাথে কথা বলার কারণ হচ্ছে সোহানের ক্ষমতা সম্পর্কে জেনে নিলাম। আমাদের থেকে কম পাওয়ার। এরই মধ্যে ফোনটা বেজে উঠলো। আমি রিসিভ করলাম। ওই পাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসছে, কুত্তা বান্দর হনুমান, তুই আমার কল কাটলি কেন? আরে কে আপনি? আমাকে বকছেন কেন? তোকে খুন করে ফেলবো, শয়তান পোলা। আরে আজব তো, কে আপনি? আগে নাম বলেন। এর মধ্যে মারিয়া ডাকাডাকি করছে, ভাইয়া খেতে আয়। আমি বললাম, আমি খামু, বাই। আরে শোন, আমি জান্নাত। আরে খচ্চর মেয়ে, এতক্ষণ তাহলে তুই আমাকে বকছিলি? আচ্ছা, আগে আমি খেয়ে আসি, কেমন? ওকে যা, খেয়েছে আমাকে একটা কল দিবি, কেমন? বলেই খেতে চলে গেলাম। গিয়ে দেখি মারিয়া আম্মু বসে আছে আমার জন্য। সবার সাথে খেয়ে এসে আমি একটা ঘুম দিলাম। ঘুম ভাঙলো সন্ধ্যার সময়। উঠে দেখি জান্নাতুল অনেকগুলো কল দিয়েছে। সাথে সাথে কল দিলাম। প্রথমে সরি বললাম। রাখ তোর সরি, তোকে যে বললাম খেয়ে এসে আমাকে একটা কল দিতে। তুই কি কল দিয়েছিলি? বল, দিয়েছিলি? সরি রে, আমি ভুলে গিয়েছিলাম, তাই সরি বলছি। ওকে, আর শোন,
কালকে আমার সাথে দেখা করতে পারবি বিকালে? ওকে, কালকে কোথায় আসতে হবে? আমি বলে দিমু তোকে। ওকে, বাই। তারপরে আমি চলে গেলাম আমাদের বাসার ছাদে। পুরো বিকালটা কাটালাম ছাদে, খুব ভালো লাগলো। সন্ধ্যার সময় রুমে চলে আসলাম। কাল থেকে ভার্সিটি বন্ধ কিছুদিনের জন্য। রুমে ঘুমানোর চেষ্টা করছি, তখনই আম্মু আসলো, এসে বলে নাস্তা খেয়ে যেতে। আমি চলে গেলাম নাস্তা করতে। নাস্তা করে বললাম আমাকে যেন আর ডাক দেওয়া না হয়, বলে এই রুমে চলে আসলাম। এসেই একটা ঘুম দিলাম। একেবারে ঘুম ভাঙলো সকালে মারিয়ার ডাকে। মারিয়াকে নিয়ে স্কুলে যাব। আমি মারিয়াকে নিচে পাঠিয়ে দিলাম, বললাম রেডি হতে। সাথে আমিও রেডি হলাম, সাথে পিস্তলটাও নিয়ে নিলাম। আম্মুর কাছ থেকে কিছু টাকা নিলাম, নিয়ে মারিয়াকে নিয়ে স্কুলে এসে গেলাম। মারিয়াকে বললাম তুই আগে ঢুক, দেখবো ছেলেটাকে। মারিয়া ঢুকলে আমি তার পিছু পিছু ঢুকলাম। আমি একটা সাইডে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখলাম একটা ছেলে এসে মারিয়ার হাত ধরে ফেলে। আমার রাগে মাথায় আগুন ধরে গেল। আমার হাতের কাছে একটা লাঠি ছিল, দৌড়ে গিয়ে লাঠিটা নিয়ে যেই হাতে ধরেছে সেই হাতে দিলাম এক বাড়ি। সে একটা চিল্লান দিয়ে নিচে পড়ে গেল। ইচ্ছে মতো তাকে মারলাম। সবাই তাকিয়ে আছে আমার দিকে। কেন তাকে মারলাম? কোথার থেকে যেন কিছু লোক আসলো। আমি পিস্তলটা বের করলাম, একটা ফাঁকা আওয়াজ করতেই সব লোক হাওয়া হয়ে গেল। সোয়ান ছেলেটাকে মারার কারণে সে পড়ে আছে। কিছুক্ষণ পরে একটা লোক আসে, সাথে পুলিশও আছে। লোকটা বাবা বাবা বলে সোয়ানকে বুকে তুলে নিল, আর পুলিশ এসে আমাকে ধরে ফেলে আর বলতে লাগে আমি নাকি মাস্তানি করি, চাঁদাবাজি করি, আরও অনেক কিছু। সাথে সাথে স্কুলের ভিতরে আরও পুলিশের গাড়ি চলে আসলো। আমার রাগ কমছে না। শালা আমার বোনের হাত ধরিস? পুলিশ ধরে রাখা অবস্থায় আরও 2টা লাথি মারলাম। পুলিশ আমাকে মারতে যাবে, তখনই পিছন থেকে ডিআইজি জোর গলায় বলে ওঠে থামুন। আরে স্যার, আপনি এখানে? বুঝতে পেরেছি, আপনি এই মাস্তানটাকে ধরতে এসেছেন। সমস্যা নেই, আমরা ওকে ধরে ফেলেছি। চুপ করো তো, তোমাকে পুলিশের চাকরি কে দিয়েছে? কেন স্যার, আপনি জানেন না আমাদের সরকার চাকরি দিচ্ছে মাস্তান চোর ধরার জন্য? তুমি কাকে ধরেছো, সে কি মাস্তান? এরই মধ্যে স্কুলে আরও কয়েকটা গাড়ি ঢুকে, দেখে বোঝা যায় আব্বু এসেছে। ডিআইজি আঙ্কেলকে আব্বু পাঠিয়েছে। আব্বু গাড়ি থেকে নামতেই পুরো স্কুলের লোক ভিড় জমিয়েছে। আর যে পুলিশ আমাকে ধরে রেখেছে সে আমাকে ছেড়ে আব্বুর কাছে চলে গেল তার সেফটির জন্য। আমি সেই সুযোগে সোয়ানকে আরও মারতে থাকলাম। পুরো রাগ তার উপর মেটালাম। শালা, আর সোয়ানের আব্বু আমাকে ধরে রেখেছে, মারতে দিচ্ছে না। যখনই সেই পুলিশ এসে আমাকে আবার ধরতে যাবে, তখনই ডিআইজি আঙ্কেল এসে সেই পুলিশকে 2টা থাপ্পড় মারে। স্যার, আপনি আমাদের মারলেন কেন? মাস্তানটাকে ধরুন না। ধরবে তো, তোমার চাকরি থাকলো তো ধরবে। ভালো মানুষ হয়ে যায় মাস্তান, আর মাস্তান হয়ে যায় ভালো মানুষ শুধু টাকাটা থাকলেই, তাই না? এতক্ষণ যা স্টেপ করার জন্য ওই জায়গায় গিয়েছিলাম, তার ছেলের নাম হলো আদ, আর সে মাস্তান না। মার খাওয়া লোকটা সে শুধু মেয়েদের ইফটেজিং করে। আর আজকে এই যে মেয়ে মারিয়া, এইদিকে আসো তো। মারিয়া তখন কাছে যায়, এই হলো আদির ছোট বোন, মানে ওই যে যাকে স্টেপ করার জন্য গিয়েছিলে তার ছোট মেয়ে। আজকে এই মেয়ে সর্বনাশ হয়ে যেত কোনো ভাইয়ের সামনে। তার ছোট বোন কলেজের টুকরাকে টানাটানি করে, তখন বড় ভাই তো দেখবে আর চুপ করে থাকবে? তা ভাবলে কি করে? এদেরকে জেলে না বাবা, পেটাকে এখানেই শেষ করে দেওয়া উচিত। সাথে সাথে সোয়ান আর তার বাপ ডিআইজির পায়ে পড়ে যায়। ডিআইজি বলে আমি কিছু করতে পারবো না, যাদের কাছে অপরাধ করছো তাদের কাছে যাও। সাথে সাথে মারিয়ার পায়ে পড়ে যায়, পরে আমার কাছে আসে, বাট সোয়ান আসে না। যদি আবার মারি ভয় পেয়ে আসে না, পরে আস্তে আস্তে এসে পায়ে ধরে। তখন একটা লাথি দিয়ে সরিয়ে দেই আর বলি যেখানে আমার বোন তোদেরকে ক্ষমা করে নাই, সেখানে তোরা আমার পা ধরতে এসেছিস। বলেই আবার মারতে যাবো, তখনই আব্বু বলে থাম আদি, এই কুত্তাগুলোকে আর মারিস না, তাদেরকে পুলিশের হাতে দিয়ে দে, বাকি জীবনটা জেলে বসেই কাটাক। আমি থেমে গেলাম। পুলিশ ওদেরকে নিয়ে গাড়িতে ওঠালো। আমাকে যে পুলিশটা ধরেছিল সে এসে আমাকে সরি বলে, আর বলে যে ওই লোকটা তাকে এমনভাবে বলে যে তাই আমার মাথাটা নষ্ট করে দিল, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। ছোট ভাই সরি। আমি বললাম স্যার আপনি আপনার জায়গায় ঠিক কাজটাই করেছেন, বাট সত্যিটা জেনে ভুলটা করেছেন। পুলিশ আঙ্কেল বাপ বেটাকে এমন শিক্ষা দেবেন যে কোনো বাপ যেন তার ছেলেকে এমন শিক্ষা না দেয়। এই স্কুলে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। এই বলে পুলিশ চলে গেল। সব ছাত্রছাত্রীরা আমাকে হাততালি দিয়ে অভিনন্দন জানালো। আব্বু মারিয়াকে গাড়িতে উঠিয়ে আমাকে উঠতে বলে, বাট আমি উঠি নাই। বললাম যে একটা কাজ আছে। আব্বু মারিয়াকে নিয়ে গাড়ি দিয়ে চলে আসলো, আর আমি হেঁটে হেঁটে চলে আসলাম বাসায়। বাসায় ঢুকতে যাব, তখনই আব্বু চিল্লাচিল্লি শুরু করে দিল। আদি দাঁড়া। কি বলো? তোর সমস্যাটা কি?
একা একা বোনের জন্য মারামারি করতে চলে গেলি। যদি তোর কোনো কিছু হয়ে যেত। আর মারিয়া, তুইও কম নয়, সব কথা কি ভাইকেই বলতে হয়? আব্বু আম্মুকে বলা যায় না? শয়তান মেয়ে। বোনের জন্য মারামারি করব না তো কার জন্য করব? সে আমার বোন, সব কথা তো আমাকেই বলবে। আমার বোনকে কেউ কাঁদালে তা আমি মেনে নিতে পারি না। আর তোমাদের বললে কি হতো? হয়তো কিছু পুলিশ পাঠিয়ে দিতে, তারপর ওকে ধরে আনতো, আবার সাথে সাথে ছাড়া পেয়ে যেত। বাট আমি তাদের হাতে কলমে শিখিয়ে তারপর শ্বশুর বাড়ি পাঠিয়েছি। আমি যদি ওই ডিআইজি কে না পাঠাইতাম তাহলে কি যে হতো তা আল্লাহ ভালো জানে। কি আর হতো, ভাই ওদেরকে গুলি করে দিত, তাই না ভাইয়া? চুপ, একেবারে চুপ। শয়তানি বুদ্ধি ছাড়া মাথায় আর কিছুই আসে না। যা রুমে যা। আমি রুমে আসলাম, এসে মাথাটা ঠান্ডা করার জন্য শুয়ে পড়লাম খাটে। আস্তে আস্তে ঘুমের দেশে চলে গেলাম। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। আসলে আমি একটা স্বপ্ন দেখছিলাম, একটা মেয়েকে, বাট তার চুলের জন্য তার মুখ দেখতে পারিনি। যখনই মুখটা দেখতে যাবো তখনই ঘুমটা ভেঙে গেল। আফসোস করে বাথরুমে গেলাম, এসে দেখি জান্নাতুল কল দিয়েছে। রিসিভ করতেই জান্নাতুল বলা শুরু করলো, কই তুই? কেন বাসায়? কিছু বলবি? শালা, তুই না আজকে আমার সাথে দেখা করবি? সব কি ভুলে বসে আছিস কুত্তা? ও সরি, কই আসতে হবে বল। সরি তোর কাছে রাখ, তুই এখন এই ঠিকানায় চলে আয়, কেমন? আমি ওয়েট করছি। আসছি। এটা বলে ফ্রেশ হয়ে নিচে আসলাম। তখন আম্মু বলে, কই যাম বাবা আদি? এই তো আম্মু, একটু বাইরে যাবো বন্ধুদের সাথে দেখা করতে, কয়েকটা টাকা দাও তো। আম্মু 500 টাকা দিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসতে বলল। আমি ওকে বলে চলে আসলাম বাইরে। জান্নাতুলের ঠিকানায় গিয়ে দেখি রাক্ষসীটা আগেই চলে আসছে। আমি গিয়ে বললাম, বল, কেন দেখা করতে বললি? কেন, সমস্যা হয়েছে নাকি? না, আজকে তোকে ট্রিট দিমু, তাই আসতে বলতেছি। সত্যি নাকি? তা হঠাৎ ট্রিট কেন? এমনি তোকে ট্রিট দিতে মন চাইলো তাই। বল কি খাবি? আমার একটা খাবার পছন্দ, বিরিয়ানি, তাই আমি 2 প্লেট খাচ্ছি। বিরিয়ানির অর্ডার দিলাম। 4 মিনিট পর বিরিয়ানি আসলে আমরা খাওয়া শুরু করলাম। খাওয়া শেষে বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হতেই জান্নাতুল বলল, চল ওইখানে একটা পার্ক আছে, সেখানে গিয়ে বসি। চল। গেলাম ওই জায়গায়। প্রায় সময় আমি এখানে আসি মারিয়াকে নিয়ে। বিকেলটা ভালোই লাগে, অনেক বাচ্চা পোলাপান আসে, খেলা করে, পরিবেশটাও সুন্দর। চল ওই জায়গায় বসি। চল গিয়ে বসি। বসার পর, আদি, তুই কি কখনো প্রেম করেছিস? না রে, এইসব প্রেম ভালোবাসা আমার ভালো লাগে না। তুই কি প্রেম করস? না, তবে একটা ছেলেকে আমার খুব ভালো লাগে, কিন্তু ভয়ে বলতে পারি না। কি তাই না? কি আর তুই ভয় পাস? তোর না অনেক সাহস, ভালো লাগলে বলে ফেল, আর নয় তো পরে বলতেই পারবি না। আচ্ছা, ছেলের নামটা কি রে? তখন জান্নাতুল যেই নামটা বলল, সেই নামটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। জান্নাতুল যেই নামটা বলল সে আর কেউ না, সে হচ্ছে আকাশ। আকাশ হচ্ছে আমার বন্ধু। কি রে, কি হয়েছে আবার তোর? কিছু না। আচ্ছা চল বাসায় চলে যাই। কেন, কি হয়েছে তোর? কি হলো, কেন ভালো লাগছে না বল আমায়। আরে কিছু হয় নাই। আচ্ছা, সামনে তো 14ই ফেব্রুয়ারি আসছে, তখন তুই তাকে প্রপোজ করে দিবি, কেমন? আমি একটা মেয়ে হয়ে তোকে প্রপোজ করবো? কেন, সে করতে পারে না? সবসময় কি ছেলেরা প্রপোজ করবে নাকি? এখন থেকে মেয়েরা আগে প্রপোজ করবে। আমি করবো না, তাকে করতে হবে প্রপোজ। ওকে, না করলে নাই, বাট যখন নিজের জিনিসটা অন্য কারোর সাথে দেখবি তখন দেবদাসী হয়ে কান্না করিস, কেমন? না না না, আমি আমি কান্না করতে পারবো না, আর তাকে অন্য কারোর সাথে দেখতেও পারবো না। আচ্ছা, তুই কি আকাশকে দেখবি? না রে, একেবারে বিয়ের সময় দেখমু আমাদের দুলাভাইকে। ও মা গো, মেয়ে তো লজ্জা পাইছে দেখছি। কুত্তা, তুই জানিস না মেয়েরা বিয়ের কথা শুনলে লজ্জা পায়? তুই আজকে চল আমাদের বাসায়। না রে, আমার এখন বাসায় যেতে হবে। আচ্ছা চল, আমি আজকে তোর বাসায় যাবো। আন্টি আঙ্কেল আর তোর ছোট বোনের সাথে পরিচয় হয়ে আসবনি। দেখ, তুই তোর বড়লোক বাপের একমাত্র মেয়ে, আর তুই সামান্য গরিবের বাসায় যাবি, এটা তোকে মানায় না। কুত্তা, বন্ধুদের মধ্যে কখনো বড় লোক বা ছোট লোক হয় না রে। চল, আমি তোর বাসায় যাবো। তুই কি পাগল নাকি? তোকে আমার সাথে বাসায় নিয়ে গেলে আব্বু আম্মু কতগুলো প্রশ্ন করবে। আমি বাবা এতগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আজকে না অন্য এক সময় নিয়ে যাবো, কেমন? আমি ইচ্ছে করেই নিতে চাইনি। আমি চাই না কেউ আমার পরিচয় জানুক। ওকে, বাট আমাকে নিয়ে যাবি কিন্তু। যা, নিয়ে যাব একদিন। এখন আমাকে যেতে হবে, সন্ধ্যা হয়ে গেছে। ঠিকই বলছিস, চল তোকে দিয়ে আসি আমি। না, আমি যেতে পারবো। তুই বরং যে রিক্সাটা নিয়ে আসছিস সেটা নিয়ে চলে যা, আমি একটা বাসে করে চলে যাবো। আচ্ছা, তুই আমার সাথে কি
এরকম হবে? কিছু হবে না, বাট আমি কোনো মেয়ের সাথে রিক্সায় উঠতে পারবো না রে, কেউ দেখলে আমার সমস্যা হবে। এই রিক্সা মামা, যাবেন এই ঠিকানায়? রিক্সাওয়ালা বলল, হুঁ মামা যামো, তবে ভাড়া কিন্তু 10 টাকা বাড়িয়ে দিতে হবে। ভাড়া 60 টাকার জায়গায় 70 টাকা দিতে হবে। ওকে মামা, সমস্যা নেই, চলেন। জান্নাতুলকে বিদায় দিয়ে বললাম, বাসায় গিয়ে ফোন দিস, বলে চলে আসলাম। রাস্তায় দেখলাম ঝালমুড়ির দোকান, চলে গেলাম ঝালমুড়ি খেতে। আমি বললাম, মামা ঝাল কম দিয়ে, ঘুনি বেশি করে দিয়ে একটা মুড়ি দেন। 1 মিনিট পর চলে আসলো। আমি টাকাটা দিয়ে খেতে খেতে চলে আসলাম। দেখলাম একটা বাস দাঁড়িয়ে আছে, দৌড়ে গিয়ে বাসে উঠলাম। বাসে করে বাসার কাছে চলে আসলাম। বাস থেকে নেমে বাসায় গিয়ে কলিং বেল দিতেই মারিয়া এসে দরজা খুলে দিল আর বলল, ভাইয়া তোকে কতগুলো কল দিলাম, তুই ধরিসনি কেন? ফোনটা পকেট থেকে বের করে দেখি মারিয়া 60টা কল দিয়েছে। ফোনটা সাইলেন্ট ছিল। কেন ফোন দিয়েছিলি? ভাইয়া ফুচকা খামো, ঝালমুড়ি খামো, চল না ভাইয়া। কি এখন সন্ধ্যা, তাছাড়া আব্বু বাসায়, তুই কি আমাকে বকা খাওয়াবি নাকি? মারিয়া বলল, আব্বু জানবে না, আমরা লুকিয়ে লুকিয়ে যাব। আরে মাথা মোটা, তোর কি মনে আব্বু বোকা? তোকে যখন বাসায় দেখবে না তখন কি হবে বুঝতে পেরেছিস? বোকা মে, যা রুমে যা। যা, খামো না ফুচকা ঝালমুড়ি। মারিয়া রাগ করে চলে গেল। আমি বাসা থেকে বের হয়ে দেখলাম রাস্তার পাশে ফুচকা ঝালমুড়ি বিক্রি করছে। আমি সেখান থেকে পার্সেল নিয়ে বাসায় এলাম। বাসায় কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিল। কই ছিলি এতক্ষণ? আর হাতে এগুলো কি? তোমার মেয়ে কই? রুমে গাল ফুলিয়ে বসে আছে। আচ্ছা আমি আসছি। মারিয়া গাল ফুলে বসে আছে, কারণ আমার হাতে এই প্যাকেটগুলো। দেখবা কিছুক্ষণ পরেই সব ঠিক হয়ে গেছে। কি যে করি তা আল্লাহই ভালো জানে। আমি আর কিছু না বলে চলে গেলাম মারিয়া রুমে। গিয়ে দেখি মারিয়া গাল ফুলিয়ে বসে আছে। আমি পিছন থেকে বেউ দিতেই মারিয়া ও ভাইয়া গো বলে চিল্লিয়ে উঠলো। আমি সাথে সাথেই বুকে জড়িয়ে ধরলাম ও বললাম, ভয় পাস না, আমি তো আছি তোর পাশে। কুত্তা, আমাকে ভয় দেখালি কেন? যা আমার রুম থেকে। ওকে চলে যাচ্ছি, কিন্তু ফুচকা ও ঝালমুড়িগুলো ময়লার ঝুড়িতে ফালিয়ে দিয়ে আসি। কি? এই ধারা ধারা বসে এখানে আগে। না চলে যাই, তুই তো বললি। ও বলেছিলাম না। আচ্ছা তুই এক কাজ কর, এগুলো রেখে তারপর চলে যা। মারিয়া আমার হাত থেকে প্যাকেটগুলো রেখে রুম থেকে বের করে দিল। আমি চলে আসলাম রুমে। এসে দেখি জান্নাতুল কল দিয়েছে। আমি রিসিভ করি আর বলি, পরে কথা বলবো। এখন ফ্রেশ হচ্ছে বলে কলটা কেটে দিলাম। তারপর ফ্রেশ হয়ে নিলাম। আম্মু এসে ডেকে গেল নিচে যেতে। আমি নিচে যেতেই দেখলাম আম্মু নাস্তা নিয়ে বসে আছে। আমি গিয়ে একটা চেয়ারে বসে নাস্তা করে উপরে আসতে যাব, তখনই আম্মুকে বলে আসলাম, আমি রাতে খামো না, আমাকে যেন না ডাকা হয়, মাথা ব্যথা করছে, তাই এসেই শুয়ে পড়লাম এবং আস্তে আস্তে ঘুমিয়ে গেলাম। সকালে কারো ডাকে ঘুম ভেঙে গেল। চোখ তুলে তাকিয়ে দেখি মারিয়া। ভাইয়া ওঠ না। কি? কি হয়েছে? শপিং করবো, তোর যেতে হবে। আব্বু আমাকে একা ছাড়বে না তো। তো আমি কি করবো? আমি যেতে পারবো না, তুই যা এখান থেকে। মারিয়া ওকে বলে চলে গেল, কিন্তু কিছুক্ষণ পরে এক জগ পানি এনে ঢেলে দিল। আমি চিল্লান দিয়ে উঠে পড়লাম। রাগের মাথায় মারিয়াকে মারতে গেলাম। যখনই থাপ্পড় দিতে যাবো, মারিয়া ভয় পেয়ে কান্না করে দেয়। আরে আরে, আমি কি তোকে কিছু করেছি? আমি দেখ, তুই কাঁদবি না, বলে দিলাম। আচ্ছা যা, তুই রেডি হয়ে আয়, তোকে নিয়ে শপিং করতে যাবো। সত্যি বলছে তো? যা, রেডি হয়ে আয়। মারিয়া খুশি হয়ে চলে গেল রেডি হতে। আমিও চলে গেলাম বাথরুমে। গোসল করে রেডি হয়ে নিচে আসলাম। গিয়ে দেখি মারিয়া রেডি, শপিং বলে কথা, তাই আমার আগে এসে বসে আছে। হালকা নাস্তা করে নিলাম আর মারিয়াকে বলে দিলাম টাকা নিয়ে নিতে। মারিয়া বলে, কার্ড নিয়ে নিচ্ছি। আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে একটা সিএনজি নিয়ে শপিং মলে চলে আসলাম। মারিয়ার সাথে শপিং মলে ঢুকলাম। 1 ঘন্টা ধরে হাঁটছে, বাট কোনো কিছু কিনছে না। মারিয়ার নাকি কোনো কিছু ভালো লাগে না। দেখ মারিয়া, আমার এভাবে হাঁটতে ভালো লাগছে না। তুই যদি কোনো কিছু না কিনিস তাহলে তোকে রেখে আমি এখান থেকে চলে যাব। কি করবো, পছন্দ হচ্ছে না তো। তাহলে আম্মুর সাথে শপিং করতে আসবি। এখন চল বাসায়। এই না না, সত্যি এবার কিনবো। তারপর একটা দোকানে গেলাম। দেখতে দেখতে মারিয়া একটা ড্রেস পছন্দ করেছে। মারিয়া ড্রেসটা কিনে ফেলে। যা বাবা, শেষ পর্যন্ত তুই কিছু কিনলি। এখন চল। না, এখন তুইও কিছু কিনবি। চল প্যান্টের দোকানে চল, তারপর যাবো। আমি বললাম না, এখন চল আমার সাথে। মারিয়াকে জোর করে নিয়ে আসলাম বাইরে। মারিয়া তো সেইভাবে রেগে আছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। মারিয়া রাগ করছো কেন? আমি কিছু কিনলাম না তাই? আমি একটা সিএনজি ডাকতে গেলাম, ঠিক তখনই কি হলো, দেখলাম মারিয়া একটা জোরে চিল্লানি দিল।
আমি পড়ে গেলাম নিচে। একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দেয়, যার কারণে হাতের সমস্যা হয়েছে। আমি গাড়ির নাম্বারটা ভালো করে দেখলাম। আমি পড়ে গেলে পায়েও ব্যথা পাই। গাড়ির নাম্বারটা মনে রেখে দিয়েছি। মারিয়া দৌড়ে আমার কাছে আসে, সাথে সাথে মানুষের ভিড় জমে যায়। আমাকে একটা গাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। মারিয়া আব্বুকে কল দিয়ে বলেছে ভাইয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আর ভাইয়া এখন হাসপাতালে আছে। সাথে সাথে আব্বু আম্মুকে নিয়ে চলে আসে হাসপাতালে। আম্মু রুমে ঢোকার আগেই কান্না শুরু করে দিল। আম্মু রুমে ঢুকে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে, বাবা তুই ঠিক আছিস তো? ঠিক আছি। আব্বু ডিআইজিকে কল দিয়ে বলে আমার ছেলেকে কারা যেন মারার চেষ্টা করেছে, তোমরা কি করো? এই সব বলে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। আম্মু গিয়ে মারিয়াকে একটা থাপ্পড় মারে। মারিয়া গালে হাত দিয়ে বসে আছে চুপচাপ। আম্মু তুমি কেন মারিয়াকে মারলে? কি করেছে আবার মারিয়া? মারিয়ার জন্যই তো তুই আজকে হাসপাতালে। মারিয়া যদি তোকে নিয়ে না আসতো তাহলে তুই এখানে থাকতি না। ওমা, এতে মারিয়ার কি দোষ বলো? এটা আমার কপালে ছিল। মারিয়া এখানে আয়। কি হলো, গাল ফুলিয়ে বসে আছিস কেন? মারিয়া আসে আমার কাছে। আমি বললাম দেখ, মন খারাপ করিস না। আম্মু তোর দোষ দিচ্ছে, কিন্তু আমি তো জানি এখানে তোর দোষ নাই। তখন মারিয়া বলে আম্মু তোমার ছেলে রাস্তা থেকে চলতে পারে না, বলে কি অন্যের ওপর দোষ দিবা। তখন আব্বু এসে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। এই বলে যে আমার এত গাড়ি, টাকা পয়সা কার জন্য কামাই করি, যে গাড়ি আমার কোনো কাজে আসে না। 3-4 বছর আগে একটা ছেলের জন্য বাপ বেটার সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমার কি বাপ ডাক শুনতে ইচ্ছা করে না? আজ যদি তুই গাড়ির নিচে পড়ে মরে যেতি তাহলে কি হতো? একবার ভেবে দেখেছিস তুই? এখন নিজে বাপ হবি, তখন বুঝবি আমার কি পরিমাণ কষ্ট হচ্ছে। তখন পুলিশ এসে হাজির। আচ্ছা আদি, তুমি কি কাউকে সন্দেহ করো? না আঙ্কেল। কিছু একটা বলো যেটা দিয়ে আমরা তাকে ধরতে পারি। একটা জিনিস মনে আছে, ওইটা দিয়ে ধরতে পারেন। কি সেটা বলো। গাড়িটা ছিল নতুন, আর গাড়িটা ছিল মেরুন কালারের, আর নাম্বার হলো *5*। সরি, নাম্বারটা বললাম না। কারো না কারো গাড়ির সাথে মিলে যাবে, পরে আবার আমার নামে মামলা দিবে। ওকে আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ি যেন খুঁজে বের করতে পারি। আদির মা বলে দিলাম আজ থেকে সে নিজের গাড়ি ছাড়া যেন বের না হয়। তোমার ছেলের মাথায় এটা ঢুকিয়ে দিও। আদি তোর আব্বু কি বলছে তুই শুনতে পাচ্ছিস? চুপ হয়ে আছি। কি শুরু করেছো তোমরা? ভাইয়া অসুস্থ আর তোমরা চিল্লাচিল্লি শুরু করেছো। কিছুক্ষণ পর ডাক্তার আসে, এসে বলে আপনারা রোগীকে বাসায় নিয়ে যেতে পারেন। আম্মু সাথে সাথে আমাকে তুলে নিল। একদিকে আম্মু আর একদিকে আব্বু, আর মারিয়া পিছনে ঘাড় ধরে রেখেছে। আব্বু আমাকে শক্ত করে ধরে রেখেছে, অন্যদিকে আম্মুও ধরে রেখেছে। আসলে আজকে বুঝলাম আব্বু আম্মু ছাড়া পরিবারে বেঁচে থাকার মানেই হয় না। আব্বুর উপর যে রাগ ছিল সেই রাগটা কমে গেছে। আমাকে গাড়িতে ওঠানো হলো। একদিকে মারিয়া, অন্যদিকে আম্মু, আর সামনের সিটে আব্বু বসলো। ঠিক মতো রাস্তা পার হতে পারিস না তুই? পারি তো, বাট তখন কি যে হয়ে গেল বুঝতেই পারি নাই। আব্বু বলল বুঝবি কি করে? বুঝতে হলে তো চোখ কান খোলা রাখতে হয়। আবারও ভাইয়াকে বকা দিচ্ছ তোমরা। চুপ থাক, বেশি কথা বলিস কেন তুই? কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। আমাকে আমার রুমে শুয়ে দিয়ে আসলো। হঠাৎ করে মনে পড়লো আমার মোবাইলের কথা। আমি সাথে সাথেই মারিয়াকে ডেকে জিজ্ঞেস করলাম আমার মোবাইলটা কোথায়। আমি জানি না কোথাও তোমার মোবাইল। কি, তুই মোবাইলটা তোর কাছে রাখবি না? এত কিছু কি খেয়াল ছিল নাকি? যা তুই আমার সামনে থেকে যা এখন। তখন মারিয়া বলল রাগের কি আছে, নতুন একটা মোবাইল কিনে নিবি তাহলেই তো হয়। আমি চুপ করে আছি। মারিয়া কিছুক্ষণ পরে মোবাইলটা আমার হাতে দেয়। মোবাইলটা পেয়ে আমার মুখে হাসি ফুটে উঠেছে। কি আছে এই মোবাইলে যা পেয়ে তোর মুখে হাসি ফোটে? তুই বুঝবি না। এটা বলে মারিয়াকে আমার রুম থেকে বের করলাম। তখনই জান্নাতুলের কল। কি রে, কি খবর তোর? আলহামদুলিল্লাহ ভালো, তোর কি খবর? আলহামদুলিল্লাহ। দেখা করতে পারবি আজ? না রে, এখন আর দেখা করা সম্ভব না, রাখি, আম্মু আসছে বলেই কল কেটে দিলাম। কি করিস? এই তো শুয়ে আছি। দেখলাম আব্বু আম্মুর পিছিয়ে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মু আমাকে শোয়া থেকে তুলে বসালো। আব্বু আমাকে নিজের হাতে খাইয়ে দিল। আসলে আব্বু আম্মু যে কি তা এখন বুঝতে পারছি। খাওয়া দাওয়া শেষে আবার আমাকে শুইয়ে দিল। এইভাবে কেটে গেল অনেক দিন। বাট জান্নাতুলের সাথে আমি আর দেখা করিনি। ফোনে কথা বলছি। দেখতে দেখতে ভার্সিটিও খোলার সময় হয়ে গেল। আমিও সুস্থ হয়ে যাই। অনেক দিন পর ভার্সিটি যাচ্ছি। আম্মু অনেকবার বলেছে গাড়ি নিয়ে যেতে, কিন্তু আমি যাইনি। আমি সেই বাসে করে ভার্সিটি চলে আসলাম। দেখলাম আদিবা তার বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মজা নিচ্ছে। আমি তাদের সামনে দিয়ে যাচ্ছি।
দেখলাম জান্নাতুল ওই কোণে দাঁড়িয়ে আছে। আমি যেই ওদের সামনে দিয়ে যাবো, আদিবা তক্ষণি আমাকে ল্যাং মেরে ফেলে দিল। আমি একটা গাড়ির উপর পড়লাম, আমার কপালটা ফুলে গেছে। আদিবা আর তার বন্ধুরা মজা নিচ্ছে, বলছে আমি নাকি হাঁটতে পারি না। তখনই জান্নাতুল আসলো। ওই তোমরা তো ওকে ল্যাং মেলে ফেলাই দিছো, আমি তো দেখলাম। জান্নাতুল আমার কপালটা দেখে সাথে সাথে আমার কাছে এসে বলে, চল তোর কপালে বরফ দিতে হবে। চল। যেই যেতে নেব তখনই গাড়ির কালারটা মনে পড়লো, সাথে গাড়ির নাম্বারটা খেয়াল করলাম। গাড়ির নাম্বারটা দেখে রাগে মাথায় আগুন ধরে গেল। আমি জান্নাতুলকে বললাম, জান্নাতুল আমি যাবো না, তুই একটু দূরে যা। কেন, কি হচ্ছে? দেখে তো মনে হচ্ছে তুই রেগে আছিস। জান্নাতুল ওই লাঠিটা আমাকে একটু এনে দে তো। ওকে, এনে দিচ্ছি, বাট কি করবি বল? তুই এনে দে আমাকে। বলতে বলতে জান্নাতুল আমাকে লাঠিটা এনে দিল। আমি লাঠিটা হাতে নিয়ে প্রথম বাড়িটা দিলাম সামনের গ্লাসে। সাথে সাথে আদিবা লাফ দিয়ে উঠলো। আদিবা বলল, এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এই ফকিন্নির পোলা তোকে বেচলেও এই গাড়ির একটা চাকাও কিনতে পারবি না। কে শুনে কার কথা? আমি ইচ্ছা মতো গাড়ির কাজ ভাঙছি। জান্নাতুলও আমাকে থামাতে পারছে না, কেউ আমার কাছে আসতেও সাহস পাচ্ছে না। আদিবা তার বাবাকে কল দিয়ে সব বলে, আর আমি এদিকে সব কমপ্লিট করে ফেলি। তখন জান্নাতুল বলে, আদি তুই বাসায় চলে যা। আদিবা তার বাবাকে কল দিয়েছে, আমি শিওর তার বাবা পুলিশ নিয়ে আসবে। প্লিজ আদি তুই বাসায় চলে যা। আরে পুলিশ আসলে আসবে, বাট আমি কোথাও যাচ্ছি না। আমাকে যদি ধরে নিয়ে যায় তো যাক, তুই এত টেনশন করিস কেন? করুম না টেনশন। তোর কোনো আইডিয়া আছে গাড়িটার দাম কত হবে? কম করে হলেও 50 লক্ষ টাকা হবে। আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে তো দেখি কোন পুলিশ আমাকে ধরে। এই বলে জান্নাতুলের হাত ধরে আদিবার সামনে দিয়ে চলে আসলাম। বেচারি বসে বসে কান্না করছে। জান্নাতুল শুধু চিন্তা করেই যাচ্ছে। আমার গাড়ি ভাঙা দেখে সবাই অবাক। কিছুক্ষণ পরেই ভার্সিটিতে পুলিশের গাড়ির সাথে একটা ভদ্রলোকও। আদিবা দৌড়ে গিয়ে ভদ্রলোককে আমাকে দেখিয়ে দিল। লোকটা আমার কাছে এসে আমাকে 2টা চর মেরে বলে, তুই জানোস এই গাড়ি আমার মেয়ের খুব পছন্দের গাড়ি ছিল, কিছুদিন আগে শোরুম থেকে কিনে দিলাম, আর তুই সেই গাড়িটা নষ্ট করে দিলি। এটা বলে আমার কলারটা ধরে নিয়ে গেছে পুলিশের কাছে। কিরে তুই মাস্তানি শুরু করছস, আর বুঝতে পারবি মাস্তানির ফল কি হয়। স্যার, আদির কোনো দোষ নেই। আদি বাই তো আদিকে ল্যাং মেরে ফেলে দেয়, আর আদির কপাল ফুটো হয়ে যায়, তাই রাগের বশে এটা করে ফেলছে। ওই মেয়ে যাও, ওইখান থেকে যাও। বাড়ির নাম্বার দিয়ে কি হবে বলেন? আমি যা করেছি ঠিক কাজটাই করেছি অফিসার। চুপ কর। কি এমন করছেন? ছোট লোকটা আমার মেয়ের শখের গাড়িটা নষ্ট করে দিয়েছে, তাকে নিয়ে চলেন। কি হলো, দে নাম্বার। আমি কিছু না বলেই আমার মোবাইলটা দিয়ে ডিআইজি আঙ্কেলকে ফোন দিয়ে পুলিশ অফিসারকে মোবাইলটা দিলাম কথা বলার জন্য। ওই তুই কে রে? তাড়াতাড়ি করে গাড়ির জরিমানাটা নিয়ে ভার্সিটিতে চলে আয়, আর নয়তো তোদের সবাইকে ধরে নিয়ে এমন মামলা দিমু তোরা জীবনেও বের হতে পারবি না। ওই কে তুমি? আর আমি ডিআইজি বলছি। তুমি কোন থানার অফিসার? পুলিশের হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছে। মাটিতে পড়ার আগেই আমি ফোনটা ধরে নিলাম। আমি ডিআইজি আঙ্কেলের সাথে কথা বলেছি। ডিআইজি আঙ্কেল বলে, কি নাম অফিসারের? আমি নামটা দেখতে যাবো, তখনই হাত দিয়ে নামটা ধরে রাখে আর ইশারায় বলে সরি। আমি আঙ্কেলের সাথে কথা বলে ফোনটা রাখলাম। আমি যে থানায় মামলা করেছি ওই থানার ওসিকে ফোন দিয়ে ভার্সিটি আসতে বললাম। কিছুক্ষণ পরে 2টা গাড়ি চলে আসে। ওসি একটু দূরে গিয়ে কথা বলা শেষে, ওই গাড়িটা আপনার মেয়ে চালায় তাই না? জি ওসি সাহেব। কয় তারিখে কিনে দিয়েছেন? 7 তারিখে। সাথে সাথে পুলিশ আমাকে ছেড়ে দিয়ে আদিবাকে ধরে ফেলে। সবাই তো অবাক। এই কি হচ্ছে এইসব? মামলা করলাম আমি, আপনাকে আনছি আমি এই মস্তানটাকে ধরতেই, বাট আপনি আমার মেয়েকে ধরছেন, মানে কি? আপনার মাথা ঠিক আছে তো নাকি? আপনার মেয়ের নামে মামলা হয়েছে 7 দিন আগে, মার্ডার মামলা। এই ছেলেটাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু সে জানে বেঁচে যায়, বাট তার হাতে সমস্যা হয়, তাই ছেলেটা রাগের বসে গাড়ির গ্লাসটা ভেঙে ফেলেছে। এখন আমরা আপনার মেয়েকে ধরে থানায় নিয়ে যাব, যতক্ষণ না মামলা বলতেছে ছেলেটা। ভদ্রলোক জিজ্ঞেস করে, পুলিশ যা বলছে তা ঠিক কিনা? আদিবা আমতা আমতা করে বলা শুরু করে। তাতে ভদ্রলোক বুঝে যায়। আমার কাছে এসে বলে, বাবা তুমি আমার ছেলের মতো, তাই তোমার গায়ে ওই সময় হাত তুলেছি, সরি বাবা, আমাকে ক্ষমা করে দিও, না বুঝে তোমাকে একটা থাপ্পড় মেরেছি। আরে আঙ্কেল, ক্ষমা চাইতে হবে না, আপনি তো বলেছেন আমি আপনার ছেলের মতো। আমি আমার মেয়েটাকে মানুষ করতে পারলাম না বাবা, মামলাটা তুলে ফেলাও, যদি টাকা লাগে তাহলে আমি টাকা দিব।
এই যে মিস্টার, আপনি কাকে টাকার গরম দেখাচ্ছেন? আপনি জানেন কে উনি, কার ছেলেও? তখন আমি পুলিশ অফিসারকে থামিয়ে দিয়ে ভদ্রলোককে বলি, আপনার মেয়ের বিরুদ্ধে মামলা আমি তুলে নেব, বাট আপনার মেয়েকে শুধু বলেন সবার সামনে এসে সে আমাকে যেন সরি বলে, তাহলে মামলাটা আমি তুলে নেব। ওকে, তোমাকে সরি বলবে। ভদ্রলোক আদিবার কাছে যায়, গিয়ে সরি বলতে বলে। আদিবা সাথে সাথে না করে দেয়। ভদ্রলোক সাথে সাথে একটা থাপ্পড় মারে, বলে যাও, বলছি সরি বলো। আদিবার আগে ফুলছে আর আমার সামনে এসে সরি বলে। আমি কিছু না বলে দাঁড়িয়ে আছি, আদিবা আমার সামনে থেকে চলে যায়। আর আমি পুলিশকে বলি মামলাটা আমি তুলে নিলাম আর সবকিছু এখানেই শেষ। সাথে সাথে পুলিশ এখান থেকে চলে যায়। ওই আদি, বুঝলাম না কি থেকে কি হলো, আমি একটু খুলে বলতো কি হয়েছিল তখন? যে কিনা আদিবা এত অহংকার মনের মধ্যে, সে কিনা সবার সামনে এসে তোকে সরি বলতে বাধ্য হলো? এত কিছু জানতে হবে না তো, এখন চল ভিতরে যাই, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। চল যাই, বাট আজকের কোনো কিছুই কিন্তু আমি বুঝলাম না কোত্থেকে কি হলো। আরে আগে চল, তারপরে হয় একদিন জানামু। এই বলে ক্লাসে আসলাম। সবাই আমাকে দেখে চুপ হয়ে আছে। আমি গিয়ে আমার সিটে বসে পড়লাম। এরই মধ্যে স্যার চলে আসলো। স্যার এসে আমাকে বলে, আদি তুমি দাঁড়াও। দাঁড়িয়ে গেলাম। তখন স্যার বলল, আজকে কি হয়েছে তোমার আর আদিবার মধ্যে, আমাকে একটু বললা? আর তুমি কেন গাড়িটা নষ্ট করলা? স্যার পরীক্ষা যেদিন শেষ হয় সেদিন আমাকে একটা গাড়ি ধাক্কা মারে। তখন ক্লাসের সবাই অবাক। যখন আমাকে ধাক্কা মারে তখন আমি অল্পের জন্য বেঁচে যাই, বাট আমার হাত মচকে যায়। তার জন্য আমি 1 সপ্তাহ বিছানায় ছিলাম। বাট আমার আব্বু তখন পুলিশকে ফোন দিয়ে মামলা করে। আমি গাড়ির কালার ও নাম্বার মনে রেখেছিলাম, তার উপর ভিত্তি করে আমার মামলাটা নেওয়া হয়। আজ যখন আমি ভার্সিটিতে আসি তখন আদিবা দাঁড়িয়েছিল। আমি যখন তার সামনে দিয়ে যাচ্ছিলাম তখন সে আমাকে ল্যাং মেরে ফেলে দেয়। আমি গিয়ে সেই গাড়ির উপর পড়ি, সাথে সাথে আমার কপালটা ফুলে যায়। তারপর যখন দেখলাম আমি সেই গাড়িটার উপর পড়েছি তখন আমার রাগ উঠে যায়। তারপর আমি রাগের মাথায় গাড়িটা নষ্ট করে দিই। তারপরে কাহিনী তো সবাই জানে।